হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বিসিএস গণিত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের সমাধান পর্বের আজকের পর্বে সবাইকে স্বাগতম। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আমাদের 9 নাম্বার পর্ব আর আমরা 18তম বিসিএস যে আছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো আমি সাজন আছি আপনাদের সাথে। আশা করি খুব ভালোভাবে আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে পারবো এবং এই প্রশ্নের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে বিসিএস এর তৎকালীন প্যাটার্নটা কি ছিল। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলুন এবং আপনাদের বন্ধুদের অবশ্যই মেনশন দিয়ে দিন জয়েন করার জন্য। আমরা খুব শীঘ্রই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আপনারা অলরেডি জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি। আশা করি আজকের ক্লাসটা আপনাদের অনেক হেল্পফুল হবে। আপনাদের ক্লাসটা অবশ্যই হেল্পফুল হবে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে করে ক্লাসটা আপনাদের জন্য অনেক 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 হেল্পফুল হয়। সবাই একটু ঝটপট আসুন। ওকে, এখন আমরা শুরু করতে পারি। লেটস স্টার্ট। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা একদম ইজি একটা প্রশ্ন। যে কি বলা হয়েছে প্রশ্নে, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তো আমরা ধরে নিই সংখ্যাটি হচ্ছে x, আমরা ধরি সংখ্যাটি x। সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি এর 3 গুণ আর এর দ্বিগুণ 2x ইকুয়ালস টু হবে কত? আমাদের 90 এর সমান। সো আমরা লিখতে পারি 5x বা 5x ইকুয়ালস টু কত? 90। আর আমরা যদি কাটাকাটি করি আমরা জানি কত, যে আমরা যদি ক্যান্সেল আউটের কাজটা করব, এখন একদম ইজিলি কাজটা করে ফেলবো। 5 একে 5 আর দেন হচ্ছে আমাদের থাকে 4, 5 8 40 অর্থাৎ 18। সংখ্যাটি কত? সংখ্যাটি হয়ে যাবে আমাদের 18, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে? যেটা আমাদের 2 নাম্বার অপশনে আছে, অর্থাৎ 2 নাম্বার অপশন সঠিক উত্তর। তো আশা করি সবার প্রশ্নটা বুঝতে পারছেন। একদম সোজা একটা প্রশ্ন, মানে স্টার্টিং এ আমরা অনেক ইজিলি স্টার্ট করতে পারলাম। একটা ইজি কোশ্চেনই হাতের কাছে ছিল, বেশি কমপ্লিকেটেড ছিল না। তো চলেন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত হবে? খুব সুন্দর একটা প্রশ্ন, একটু ভালো করে দেখি। মনে করি প্রথম সংখ্যাটা x, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? পরপর যেহেতু বলছে ক্রমিক সংখ্যা, তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা হয়ে যাবে x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, আচ্ছা x প্লাস 1 লিখে দিই আমরা, x প্লাস 4। সো আমি যদি প্রশ্ন মতে এটাকে ফেলাই, এই 5টার যোগফল আমাদের কত দেয়া আছে? এই 5টার আমাদের যোগফল দেয়া আছে কত? এই 5টার যোগফল দেয়া আছে আমাদের 560। আর বাকি পরের যেগুলো আছে সেগুলো একটু লিখে রাখি আমাদের কাজের সুবিধার্থে। সেগুলো হচ্ছে x প্লাস 5, x প্লাস 6, x প্লাস 7, x প্লাস, সরি এখানে প্লাস হবে না, 7, x প্লাস 8, x প্লাস 9। আমাকে বের করতে হবে এই 5টার যোগফল সমান কত হবে। ওকে ফাইন। তো আমরা যদি একটু যোগফলগুলো এখানে লিখে ফেলি, আমি একটু অন্য সিস্টেমে দেখাচ্ছি, একটু দেখেন। 1 2 3 4 5, 5টা x পাবো, প্লাস আর আমাদের 1 3 6 আর 4 হচ্ছে 10। এটা সমান কত দেয়া আছে? এইগুলার যোগফলটা আমরা লিখে ফেললাম। যোগফল সমান দেয়া আছে আমাদের 560। সো আমরা এখান থেকে লিখতে পারি 5x সমান হচ্ছে 550 এবং x সমান কত পেয়ে যাব আমরা? একটু ভালো করে দেখি। x সমান কিন্তু আমরা পেয়ে যাব 110। x সমান আমরা পেয়ে যাব কত? 110। আমরা যদি ভুল না করে থাকি, অবশ্যই আমরা কি করেছি, x সমান পেয়ে গেলাম আমরা 110। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাগুলোর যোগফল কত হবে? এখানে আমরা একটু দেখে ফেলি। এখানে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমরা পাইতেছি কত? আবারও 5x, আর সাথে আমাদের হবে কত? 5 আর 6 হচ্ছে 11, 11 আর 7 18, 18 আর 8 হচ্ছে 26, 26 আর 9 হচ্ছে 35। সো আমরা যদি মানটা এখানে বসায় দিই, 5 ইন্টু 1 1 0 প্লাস 35, সেখান থেকে আমরা পাবো কত? সেম আগের মতো 550 যোগ কত? 35, এবং সেখান থেকে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব যে 585 হবে আমাদের সঠিক উত্তর। 585 হবে আমাদের সঠিক উত্তর, যেটা আমাদের 1 নাম্বার অপশনে আছে। আশা করি খুব সহজেই আমি অ্যানালাইসিসের মাধ্যমে বুঝাইতে পারলাম যে প্রশ্নটা কি করছিলাম। এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এরকম, যে প্রথম সংখ্যাটাকে আমরা কি ধরবো?
আমরা যদি এখানে এক্স এর মানটা ধরতে পারি, মানে আমাদের সংখ্যাটা কত থেকে শুরু হয়েছে, সংখ্যাটা আমাদের শুরু হয়েছে 110 থেকে। এই প্রশ্নটার এইভাবেও বলতে পারতাম যে 5টি সংখ্যার যোগফল দেওয়া আছে, প্রথম সংখ্যাটি কত, এইভাবেও আসতে পারতো। আমরা এখানে পরবর্তী শেষ যে 5টি পদ আছে সেটার যোগফল চাইতে পারি, 4টা পদের যোগফল আমরা চাইতে পারতাম। 5টা না মেনটেন করে আমরা কিন্তু 4টাও চাইতে পারতাম, এবং সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মানগুলো বের করতে পারবো, তাই না? তো আপনারা বুঝে গেলেন কি করে আমরা এখান থেকে মানটা বের করতে পারি। আমরা চলে যাব আমাদের 3 নাম্বার প্রশ্নে। এখন বলছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? 2/3 থেকে বড়, অথবা আমরা বলতে পারি 3/2 থেকে বড়, যেটাই বলি না কেন। ওকে, সো এটা চেক করার জন্য আমরা যে প্রসেসটা জানি সেটা হচ্ছে 2/3 লিখে দিব, আর এইখানে লিখে দিব হচ্ছে কত, একটা অপশন দিব আমরা। লাইক প্রথম অপশনটা আছে 33/50, 33/50 বা 50/33, যেটা বলি না, আমরা আড়াআড়ি গুণ নিয়ে দিব, তাহলে 5 দুগুণে 100, আর 3 তিরিকে কত, 3 তিরিকে হচ্ছে এইখানে হচ্ছে 99, তার মানে দেখা যাচ্ছে কি 199 থেকে বড়, সুতরাং এই সংখ্যাটা এটা থেকে কিন্তু এই 33 যে আমাদের 50 আছে সেটা থেকে কিন্তু 2/3 বড়। আমাকে বলছে 2/3 এর থেকে কোনটা বড় সেটা বের করতে। ওকে, দেন আবার আমরা 2/3 লিখবো, 8 আর 11 কে নিব, সেই ক্ষেত্রে আমরা বের করে ফেলবো 11 দুগুণে কত আসতেছে 22, আর 3 8 কত, 3 8 24, 3 8 24। তো আমরা দেখতেছি কি যে এইখানে 2/3 এটা আমাদের ছোট, তার মানে আলটিমেটলি তাদের রিলেশনটা কি হবে, ছোট, অর্থাৎ আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত, আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 8/11 অথবা 11/8, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সেম ওয়েতে যদি আমরা এখানে অপশনটা না পাইতাম তাহলে আমরা বাকিগুলোও চেক করতাম। যত এই সবগুলা ক্ষেত্রে কি হবে, 3/5 যে আছে সেটা আমাদের কি 2/3 থেকে কি হবে, বড় হবে। অনেক ক্ষেত্রে আমরা অনেকে আমরা এইভাবে করি যে এই ক্ষেত্রে আমরা কি করি, দশমিকে নিয়ে করি। দশমিকে করার থেকে কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে এই প্রসেসটা অনেক বেশি সময় বাঁচায়, আমাদের সময়টা অনেক বাঁচায় দেয়। ওকে, সো আমরা এই প্রবলেমটা এইভাবেই সলভ করার চেষ্টা করব। এছাড়াও কেউ যদি আপনারা দশমিক পদ্ধতিতে স্বচ্ছন্দ বোধ করেন, করতে পারেন। সো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 ও 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ বলে দেওয়া হয়েছে, এই দুটি সংখ্যা সহ 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? তো আমরা জানি বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে একটা সূত্রে জানি, এরকম সূত্রটা হচ্ছে যে লাস্ট যে সংখ্যাটা আছে, আমাদের যদি 1 থেকে বলতো, লাস্ট যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা যত দ্বারা বিভাজ্য বের করতে চাইতেছি তা দ্বারা ভাগ করব। ওকে, লাইক আমাদের এখানে দেয়া আছে 96, আমি যদি এটাকে 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এখান থেকে 1, এখান থেকে 6, 4 4 16। অর্থাৎ আমার 1 থেকে 96 পর্যন্ত, 1 থেকে 96 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কয়টি, 24টি। কিন্তু আমাকে কত থেকে বলা হয়েছে, আমাকে বলা হয়েছে কিন্তু 12 থেকে। তার মানে 12-র আগে যে সংখ্যাগুলো আছে যেগুলো 4 দ্বারা বিভাজ্য সেগুলো আমরা কাউন্ট করতে পারবো না। তো 12-র আগে 4 দ্বারা বিভাজ্য কে কে আছে, একদম সিম্পল, 4 আর 8, এই দুটো হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তার মানে কি হবে, এই দুইটা বাদে বাকি সংখ্যাগুলো কিন্তু সবগুলো 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমি যদি 24 থেকে এই দুইটা সংখ্যা বাদ দিয়ে দিই, মোট নাম্বার ছিল 24 আর এখানে আছে দুইটা সংখ্যা বাদ দিয়ে দিই, অর্থাৎ 12 থেকে 96 পর্যন্ত টোটাল 22টা সংখ্যা আছে যে সংখ্যাগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আশা করি আমরা বুঝতে পারলাম। এই বিভাজ্যতার এই সূত্রটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যেটা আমাদের 4 নম্বর অপশন নির্দেশ করতেছে। তো খুব সুন্দরভাবে আমরা 1 থেকে 4 পর্যন্ত 4টা প্রশ্ন খুব সুন্দরভাবে সলভ করতে পারলাম। আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতেছেন। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার, এখানে আরেকটা আমাদের হিডেন নাম্বার আছে, হিডেন সংখ্যা আছে, কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে? তো একদম সোজা প্রশ্ন। এখানে আমার 3টা সংখ্যা আছে, 6, 8, 10 ভাগ হচ্ছে 3 ইকুয়ালস টু 7 যোগ 9 যোগ হিডেন সংখ্যাটাকে আমরা ধরে নিলাম x/3। সো আমাদের এখানে 3 3 হিসাব করতে হবে না, ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে কত হয়,
8 আর 6 হচ্ছে 14, 14 আর 10 হচ্ছে 24, আর এইখানে আছে কত 57 হচ্ছে আমাদের 16, 57 হচ্ছে আমাদের 16 প্লাস এক্স। সুতরাং আমরা এখান থেকে বুঝতেছি এক্স ইকুয়ালস টু কত 8। আমরা খুব ভালোভাবে বুঝেছি যে এখানে এক্স এর মান কত হবে 8, অবভিয়াসলি 8 হবে। সো আমাদের অপশন কি? অপশন হচ্ছে আমাদের 2 নাম্বার অপশন সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এটা আমাদের সমাধানের প্রশ্ন এবং খুবই সহজ একটা প্রশ্ন, জাস্ট শুধু আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা ইউজ করব। প্রতিস্থাপন পদ্ধতির যে এক্স এর মানটা আছে সেটা আমরা বসায় দিব। তো এক্স এর মান যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমরা কি পাবো একটু দেখি। 3y প্লাস 5y ইকুয়ালস টু 16। আমাকে y এর মান বের করতে বলছে। সো আমরা এখান থেকে পাই 2y ইকুয়ালস টু 16 and y ইকুয়ালস টু কত 8। y ইকুয়ালস টু 8, যেটা আমাদের 3 নাম্বার অপশনে আছে, অর্থাৎ 3 নাম্বার অপশন সঠিক উত্তর। চলে যাচ্ছি আমাদের পরবর্তী সমস্যায়। তো এর ভিতর আপনারা আমাকে একটু জানাই দিবেন, এই যে আমরা পরপর 6টা প্রবলেম করলাম, এই 6টা প্রবলেমের ভিতর কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানাই দিবেন। আমি দেখতেছি আপনাদের কমেন্টগুলা খুব সুন্দর, আমার আগেই অনেকে উত্তরগুলো দিয়ে ফেলতে পারতেছেন। থ্যাংক ইউ, আপনারা খুব ভালো চর্চায় আছেন। আর আমি চাইতেছি যাতে সবাই বুঝতে পারি, আমরা যারা একদম ফ্রেশ স্টার্ট করছি তারাও যাতে বুঝতে পারি। নাইস, গুড। মোটামুটি আমি দেখতেছি আপনারা সবাই খুব ভালো বুঝতেছেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা এত সুন্দরভাবে বোঝার জন্য। তো আমরা পরবর্তী সেগমেন্টে যাই, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে একটু আমরা ডিফারেন্ট ওয়েতে এই প্রশ্নটা চিন্তা করব। ক ও খ দুটি সংখ্যা, ক এর অর্ধেক এবং খ এর 1/3 যোগ করলে ক যে সংখ্যাটা আছে তার অর্ধেক এবং খ এর 1/3 যোগ করলে 45 হয়। খ এর অর্ধেক আর ক এর 1/5 যোগ করলে 40 হয়। তবে ক ও খ এর মান নির্ণয় করো। তো কমন যে আমাদের প্রবলেমটা আছে, আমরা যেটা করি আপনারাও করেন, সেটা হচ্ছে আমরা প্রথমেই এটাকে সমীকরণ হিসেবে সলভ করার চেষ্টা করব। কিন্তু যেহেতু আমাকে সংখ্যাগুলো দেয়া আছে, আমি কি এই কন্ডিশনটা যদি ভেরিফাই করে ফেলি তাহলে তো আমাদের ইজিলি প্রশ্নের উত্তরটা মিলে যাবে। অর্থাৎ আমরা যদি অপশন টেস্ট করে ফেলি তাহলে খুব দ্রুততম সময়ে আমরা উত্তরটা করতে পারবো। সো চলেন আমরা একটু অপশন টেস্টটা করে ফেলি। এখানে কি বলা আছে, 50 এর অর্ধেক তার মানে কত 25, প্রথম ক্ষেত্রে 25, আর খ এর 1/3 60 এর 1/3 হচ্ছে 20, এই দুটো যোগ করলে কত হয় 45। আমাদের ক নাম্বার অপশনই লাকিলি মিলে গেছে। যদি না মিলতো আমরা সামনেরটা তো চেক করতে পারতাম। তো এর অর্ধেক কত 30, আর এর 1/3 কত, আমাদের ফ্র্যাকশন একটা ভ্যালু আসবে, একটা ভগ্নাংশ ভ্যালু আসবে, ঠিক আছে 50/3 এরকম একটা মান আসবে। তার মানে ডেফিনেট মান আসছে না। সো যেহেতু আমাদের প্রথম অপশনটা মিলে গেছে, তার মানে প্রথম অপশনটার উত্তর হবে। তারপরেও আমরা দ্বিতীয় সেগমেন্টটাও অবশ্যই মিলায় দেখবো, দ্বিতীয় সেগমেন্টটাও এখানে মিলাই দেখবো। যদি মিলাই একটু ভালো করে দেখি, খ এর অর্ধেক কত হয় 60 এর অর্ধেক হচ্ছে 30, আর ক এর 1/5, ক এর 1/5 মানে কত, আমাদের যে 50 আছে এই 50 এর 1/5 হচ্ছে 10, যোগ করলে কত হয় 40 হয়, যেটা আমাদের হুবহু মিলে গেছে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর 1 নাম্বার অপশন, 1 নাম্বার অপশন সঠিক উত্তর। তো মাঝে মাঝে আমাদের তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে আমরা যদি অপশন টেস্টের মাধ্যমে করে ফেলি তাহলে আমাদের দ্রুততম সময়ে উত্তরটা করতে পারবো। এছাড়াও আপনারা অন্যভাবেও করতে পারেন, লাইক ক/2 প্লাস খ/3 ইকুয়ালস টু 45, এখান থেকে সমীকরণ বানাবেন। আরেকটা হচ্ছে এরকম ক/5 প্লাস এটা ক হবে ক/5 প্লাস খ/2 ইকুয়ালস টু 40। এটাকে আপনারা দুটো সমীকরণ বানিয়ে, এটা 1 নং সমীকরণ, এটা আপনাদের 2 নং সমীকরণ, এই দুটো সমীকরণ বানিয়ে কিন্তু আপনারা আবার সলভ করতে পারেন। অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন যে পদ্ধতিগুলো আমরা জানি সেই পদ্ধতিতে কিন্তু আপনারা সলভ করতে পারেন। আর তার না করতে চাইলে কি করতে হবে, আমরা অপশন টেস্টের মাধ্যমে কিন্তু উত্তরটা খুব সুন্দরভাবে করে বলতে পারি। চলেন আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নে খুব সুন্দর একটা লজিক্যাল একটা প্রশ্ন, একটা লজিক আছে খুব সুন্দর প্রশ্নটা, দেখবেন একটু ভালো করে। 3টি মেশিন, আমাদের কাছে 3টি মেশিন আছে, তাদের ক্ষমতা দেয়া আছে কেমন,
যে প্রথম মেশিনটা 5 ঘন্টায় একটা কাজ শেষ করতে পারে, দ্বিতীয় মেশিনটা 6 ঘন্টা লাগে, তৃতীয় মেশিনটা 7 ঘন্টা লাগে। বলতে পারবেন কোন মেশিনের ক্ষমতা সবচেয়ে বেশি বা ভালো? তো আপনারা কিন্তু অবশ্যই বলবেন যার সময় কম ক্ষমতা বেশি। যার সময় কম লাগে তার কি ক্ষমতা বেশি, অবভিয়াসলি, কারণ সে দ্রুত কাজ করতে পারতেছে, ক্ষমতা বেশি। ওকে, আমরা সামনে যাই। দুটি মেশিনের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? তো যে কোনো দুইটা মেশিন, তাহলে সর্বোচ্চ ক্ষমতায় কে কে কাজ করতে পারে? যে যাদের সময় কম লাগে, 5 আর 6। তো 5 যদি একটা কাজ করতে 5 ঘন্টা লাগে, তাহলে সে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? যে 5 কাজ করতে পারবে 5 ভাগের 1 অংশ, আর দ্বিতীয় মেশিনটা কাজ করতে পারবে 6 ভাগের 1 অংশ। তার মানে এইটাই হচ্ছে আমার দুইটা বেস্ট মেশিন, দুইটা সবচেয়ে ভালো মেশিন যারা সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে পারবে। তো 1 ঘন্টার হিসাব চাইছে, আমরা 1 ঘন্টায় তাদের অনুপাতটা বের করে রাখলাম, এবং তাদের যদি আমি লসাগু বের করে ফেলি এবং যদি আমরা ভগ্নাংশের যুগটা করে ফেলি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। সেটা কি? সেটা হচ্ছে 30 ভাগের 11 অংশ, যেটা আমাদের কোথায় আছে, কতটুকু কাজ করতে পারবে? 30 ভাগের 11 অংশ, যেটা আমাদের 1 নাম্বার অপশন নির্দেশ করতেছে। অর্থাৎ 1 নাম্বার অপশন কি সঠিক উত্তর। ক্লিয়ার? ডান। আমরা খুব ভালোভাবে এই প্রশ্নটাও বুঝতে পারলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে? একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% বা 30% শিক্ষার্থী বা পরীক্ষার্থী পাস করেছে। তার মানে কি 70% ফেল করেছে। যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেটা আমাদের বের করতে হবে। খুব সুন্দর একটা প্রশ্ন। তার মানে যারা ফেল করছে, যে অংশটা ফেল করছে তাদের ভিতর কয়জন দেয়া আছে? ফেলের সংখ্যাটা কিন্তু আমাদের দেয়া আছে 12 আর 30। এই যে আমাদের 42 জন আছে তারাই কিন্তু ফেল করছে। তার মানে এই যে আমাদের 70% আছে, 70% ফেল যারা আছে তারাই কিন্তু পরবর্তীতে আবার কি করছে? 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, এই 70% ফেল করছে কারা? 30 প্লাস 12, মোট এতজন। 70% সমান হচ্ছে ফেল সমান হচ্ছে এতজন, অর্থাৎ 42 জন। তাহলে 1% সমান কত? 1% সমান কত? আমরা 12% 70% না লিখে একদম ডিরেক্ট 70%ই লিখে দিই শিক্ষার্থী, ফেল লিখতে হবে না। ফেল শিক্ষার্থী লেখা যে কথা, শিক্ষার্থী লেখা কথা একই সমান। অর্থাৎ 70% শিক্ষার্থী সমান হচ্ছে 42 জন। তাহলে 1% শিক্ষার্থী সমান কত? অবভিয়াসলি 42/70। তাহলে 100% সমান কত? 100% শিক্ষার্থী, আমরা এখান থেকে আমাদের টোটাল মোট কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেটা বের করে ফেলতে পারবো। 100% সমান কত? যে 42/70 ইন্টু 100। এই শূন্য ক্যান্সেল আউট, 6 7 42, অর্থাৎ কি 60। অর্থাৎ 60 জন আমার পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, বা অংশগ্রহণ করেছে কয়জন? 60 জন। টোটাল কয়জন? 60 জন। যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে? যেটা আমাদের 1 নাম্বার অপশনে আছে। অর্থাৎ 1 নাম্বার অপশন সঠিক। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন, যে 3600 টাকায় করে, এই করে কথাটা একটু আমরা জোর দিব প্রশ্নের ভিতর। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করলো। তার মানে প্রত্যেকটা চেয়ারের বিক্রয় মূল্য কত? প্রত্যেকটা চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 3600 টাকা করে। একটিতে 20% লাভে, মানে একটা চেয়ারে 20% লাভ করা হয়েছে, অন্যটিতে 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? এই ক্ষেত্রে আমাদের ক নাম্বার অপশনে লাভ লোকসান কিছুই হয়নি, বা অন্যান্য অপশনে 900 টাকা, 300 টাকা বা 600 টাকা দেয়া আছে। এই অবস্থায় আমরা কি করব? এই অবস্থায় আমাদের যে কাজটা আছে সেই কাজটা একটু দেখে ফেলি। মনে করি প্রথম চেয়ারের বিক্রয় মূল্য, ধরি প্রথম চেয়ারের ক্রয় মূল্য, প্রথম চেয়ারের, তাহলে তো আমরা ক্রয় মূল্যটা যদি বের করতে পারি তাহলে তো আমরা লাভ লোকসানটা দেখতে পারবো। প্রথম চেয়ারের ক্রয় মূল্য
ক্রয় মূল্য x টাকা এবং দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য y টাকা। ওকে, তো 20% লাভে প্রথম চেয়ারে 20% লাভ করছে, তো 20% লাভে আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য কি লিখতে পারি? বিক্রয় মূল্য কি লিখতে পারি? যে x প্লাস x ইন্টু 20/100। সো সেখান থেকে আমরা ইজিলি কাটাকাটি যদি করি তাহলে লিখতে পারি 5, অর্থাৎ কি যোগ করলে হবে কত? 6x/100। ওকে, আবার 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে, এটা কোন চেয়ারে? দ্বিতীয় চেয়ারে। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সেটা কত? y মাইনাস y ইন্টু 20/100। ওকে, তো সেইখান থেকে আমরা দেখতেছি যদি কাজ করি তাহলে আমরা পাবো 4y, আমরা ক্লিয়ার করে লিখি 4y বাই কি 4y/5, 4y/5 এটা। তো প্রত্যেকটা বিক্রয় মূল্য কত ছিল? 3600 টাকা করে বিক্রয় করা হয়েছে। তো আমরা যদি 3600 টাকার হিসাবটা দেখাই, তাহলে সুতরাং প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে প্রথমটার বিক্রয় মূল্য কত? প্রথম চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 6x/100 হবে না, এখানে 5 হবে। আমরা এখানে ভুল লিখেছি, একটু কারেকশন নিয়ে নেব। এখানে 5 হবে, 5 তো ক্যান্সেল আউট করার পর এখানে 5 হবে, 100 হবে না। ওকে, একটু কারেকশন নিয়ে নিব, এখানে 5 হবে। সো দেখি 6x বাই কত হবে? 6x/5 সমান হচ্ছে 3600। তো আমি যদি 6 দ্বারা ক্যান্সেল আউট করি, 6 6 36 অর্থাৎ 600। আমরা যদি আর গুণ করি তাহলে পেয়ে যাব x = 3000 টাকা। x = 3000 টাকা। ওকে, প্রথম চেয়ারটার ক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য কত হয়েছে? প্রথম চেয়ারটার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, বিক্রয় মূল্য না, প্রথম চেয়ারটার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 3000 টাকা। ওকে, x আমরা ক্রয় মূল্য ধরেছিলাম। সেম ওয়েতে 4y/5 ইকুয়ালস টু কত? 3600, কারণ দ্বিতীয় চেয়ারটাও 3600 টাকায় বিক্রয় করা হয়েছে। সো আমি যদি ক্যান্সেল আউট করি, 4 9 36, সো 900। আর আমরা y ইকুয়ালস টু পেয়ে যাবে কত? 5 9 45, অর্থাৎ 4500 টাকা। তাহলে আমরা এখন একটু কাজ করে ফেলি। আমাদের টোটাল বিক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্যটা দেখি। মোট ক্রয় মূল্য কত ছিল? মোট ক্রয় মূল্য হচ্ছে 3000 প্লাস 4500 সমান কত? সমান হচ্ছে আমাদের 7500। বিক্রয় মূল্য কত? যেহেতু 3600 করে বিক্রয় করা হয়েছে, তাহলে দুইটার কত হবে? 2 × 3600 ইকুয়ালস টু কত? 7200। তো আলটিমেটলি আমরা দেখতে পাইছি যে বিক্রয় মূল্য কম হয়েছে, অর্থাৎ 300 টাকা তার কি হয়েছে? 300 টাকা তার ক্ষতি হয়েছে বা লোকসান হয়েছে। তো সব মিলিয়ে কত লোকসান হয়েছে? 300 টাকা। কত নাম্বার অপশনে আছে? 3 নাম্বার অপশনে আছে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। আমরা খুব সুন্দরভাবে প্রবলেমটা বুঝতে পারলাম। ওকে, এইখানে করে কথাটা অনেক গুরু একটা মিনিং রাখে, অনেক দামি একটা কথা, ঠিক আছে? যে প্রত্যেকটার দাম যে 3600 টাকা করে। আমরা যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে পারি, আমাদের মেইন যে টার্গেটটা ছিল ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করা, আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারলে কিন্তু কাজটা করে ফেলতে পারবো। সো এই ছিল আমাদের 10 নাম্বার প্রশ্নের সমাধান। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এবারের প্রশ্ন, সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 2/3 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? ওকে, তো 5 ঘন্টায় যদি সম্পূর্ণটা ভর্তি করা যায়, 5 ঘন্টায় করা যায় কত? ঘন্টায় করা যায় হচ্ছে 1 অংশ, মানে সম্পূর্ণটা 1 অংশ বা সম্পূর্ণ অংশ। ওকে, সো 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় হচ্ছে 5/1 অংশ, 5/1 অংশ। ওকে, দেন আবার বলা হয়েছে কি যে
দ্বিতীয় আরেকটা পাইপ আছে, দ্বিতীয় পাইপে আমরা 1 ঘন্টায় দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা 1 ঘন্টায় কি কতটুকু অংশ পারি, 1 ঘন্টায় পারি সেম ওয়েতে 3/1 অংশ বা 1/3 আমরা ভর্তি করতে পারি। এখন আমাদের বলা হয়েছে যে দুইটি পাইপ একসাথে ব্যবহার করে, দুইটি পাইপ একসাথে ব্যবহার করে, সো দুইটা পাইপ 1 ঘন্টায় কতটুকু অংশ কি করে, পূর্ণ করে, মানে দুটা পাইপ যদি আমরা একসাথে ছেড়ে দেই তাহলে ফুল ভর্তি হতে কত সময় লাগে সেটা আমরা একটু দেখি। যে 1 ঘন্টায় দুটি পাইপ কত অংশ করে, দুটি পাইপ বা দুইটি পাইপ কত অংশ করে পাইপ, আমাদের একটা হচ্ছে 5/1 অংশ আর একটা হচ্ছে 1/3, অর্থাৎ 18 বাই 18 না 3 5 15 আর এখানে আছে কত 3 আর এখানে আছে 5, অর্থাৎ 15/8 অংশ, 15/8 অংশ পূর্ণ করতে পারে 1 ঘন্টায় দুটি পাইপ। ওকে, কিন্তু আমাকে সম্পূর্ণটা করতে বলে নাই, সম্পূর্ণটা করতে বলে নাই, আমাকে বলছে 2/3 ফুলফিল করতে কত সময় লাগে। তো আমরা লিখব কি যে 15/8 অংশ করতে আমাদের সময় লাগে কত, 15/8 অংশ করতে সময় লাগে 1 ঘন্টা, 1 ঘন্টা। দেন হচ্ছে আমাদের 2/3 করতে কত সময় লাগবে, 2/3 করতে কত সময় লাগবে, সো আমরা লিখব 1 × 15 বাই কি 8 ইন্টু 2 × 3। ওকে, সো এত অংশের জন্য লাগবে এত ঘন্টা সময়। সো আমরা যদি ক্যান্সেল আউট করে ফেলি তাহলে কি করতে পারি, 3 5 15 আর 5 10, অর্থাৎ 10 বাই কত, 10 ভাগের না 10/8 অংশ, 10/8 অংশ, বা আমরা লিখতে পারি 5/4 অংশ, 5/4 অংশ বা 4/5 অংশ, যেটা আমাদের কত নাম্বার অংশ আছে, যেটা আমাদের 3 নাম্বার অপশনে আছে, অর্থাৎ 3 নাম্বার অপশন কি সঠিক উত্তর, 3 নাম্বার অপশন আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট, অস্থির লেভেলের একটা সমস্যা। ওকে, এখন এই সমস্যাটা অস্থির লেভেলের সমস্যা, আমরা একটু ফিল করার চেষ্টা করি সমস্যাটা। যে লাইক এইখানে আমার আছে ঢাকা, এইটা আমাদের ঢাকা, আমরা লিখছি টাকা, দেখছেন কি অবস্থা, আমরা লিখবো কি ঢাকা, লিখতেছি টাকা, এই হচ্ছে অবস্থা ঢাকা। আর এইখানে মনে করেন আমাদের আছে টাঙ্গাইল, টাঙ্গাইল। ওকে, টাঙ্গাইল। তো আমাদের মাঝে কে কে ঢাকার আছেন, কে কে টাঙ্গাইলে আছেন, একটু কমেন্ট সেকশন গরম করেন, বুঝতে পারতেছেন আপনাদের এলাকা নিয়ে কথাবার্তা। যাই হোক, আমরা সেদিকে না যাই। তো তাদের মধ্যবর্তী দূরত্ব কত, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ঢাকার টাঙ্গাইলের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, 45 মাইল বা 45 মাইল দেওয়া আছে। ওকে, এখন কে কোথা থেকে হাঁটে আমাদের একটু বুঝতে হবে, কে কোথা থেকে হাঁটে। করিম একজন লোক যে ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে, রহিম একজন লোক যে ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। তো আমাদের ভিতর করিম আর রহিম কে কে আছে, আপনারা আবার একটু গরম হয়ে যান, আপনাদের প্রশ্ন। করিম ঢাকা থেকে, তার মানে আমাদের ঢাকা থেকে কে আসে, করিম। আর রহিম কোথা থেকে আসে, টাঙ্গাইল থেকে। রহিম আসেন আমাদের টাঙ্গাইল থেকে, রহিম টাঙ্গাইল থেকে আসে, তারা একজন যাইতেছে এই দিক থেকে ঢাকা থেকে টাঙ্গাইল, আর একজন আসতেছে টাঙ্গাইল থেকে ঢাকা, এইভাবে আসতেছে, সামনে সামনে আসতেছে। কন্ডিশনে বলা হয়েছে যে করিম ঢাকা থেকে রওনার 1 ঘন্টা পর রহিম, 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা দেয়। তার মানে 1 ঘন্টায় করিম কতটুকু অংশ যায়, আমরা জানি 3 মাইল বেগে হাঁটে, সে ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে। তার মানে 1 ঘন্টায় সে অবশ্যই কি এইখানে 3 মাইল দূরত্ব অতিক্রম করবে, এইখানে এসে পড়বে তার নতুন অবস্থান। তাহলে আমাদের এইখান থেকে এতটুকুর মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে, যে একদম ইজি, আমাদের 45 থেকে কত বাদ দিতে হবে, 3 বাদ দিতে হবে, অর্থাৎ আমাদের নতুন দূরত্ব হয়ে যাবে 42 মাইল। ওকে, সো এই দিক থেকে করিম আসছে, এই দিক থেকে রহিম আসছে, তাদের মাঝ পথে কোথাও দেখা হবে। তো তারা দুইজনে মিলে কিছু অংশ করিম ফিল আপ করবে, কিছু অংশ রহিম ফিল আপ করবে, তারা দুইজনে মিলে এই 42 মাইল যে আছে এই দূরত্বটা অতিক্রম করবে। তো দুইজনের 1 ঘন্টায় কতটুকু যায়,
করিম ও রহিম, করিম ও রহিম, রহিম 1 ঘন্টায় অতিক্রম করে কতটুকু দূরত্ব? 1 ঘন্টায় যে করিম অতিক্রম করে 3 মাইল আর রহিম অতিক্রম করে 4 মাইল, অর্থাৎ 1 ঘন্টায় তারা অতিক্রম করে 7 মাইল। তাহলে তাদের দুজনের কত সময় পর তাদের দুজনের দেখা হবে? আমরা একটু বলি কত সময় পর তাদের দুজনের দেখা হবে, কত সময় পর। ওকে, সো তাদের দেখা হবে পরস্পর দেখা হবে কত ঘন্টা পর বলেন তো? তাদের দেখা হবে পরস্পর 42/7, অর্থাৎ 6 ঘন্টায় দেখা হবে। তাদের দুজনে পরস্পর দেখা হবে, অথবা উল্টা ভাবে বলতে পারি 6 ঘন্টায় তারা দুজনে মিলে 42 মাইল পথ অতিক্রম করবে, দুজনে মিলে 6 ঘন্টায়। ওকে, 6 ঘন্টায়। আমাকে প্রশ্ন করা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর, কত মাইল হাঁটছে, রহিম কত মাইল হাঁটছে, তার মানে 6 ঘন্টায় রহিম কতটুকু অংশ হাঁটছে, 6 ঘন্টায় রহিম হাঁটে কতটুকু অংশ বলেন তো? যে তার গতিবেগ হচ্ছে 4 আর সময় হচ্ছে 6, 4 6 24, অর্থাৎ 24 মাইল দূরত্ব হাঁটে কে? রহিম সাহেব। আমাদের রহিম সাহেব হাঁটেন 24 মাইল দূরত্ব, যেটা আমাদের কত নম্বর অপশন আছে? 1 নম্বর অপশন আছে। এখন একটু বুদ্ধি করে আপনারা বলবেন যে করিম কত মাইল হাঁটে, করিমের কত মাইল হেঁটে দেখাটা হয়, করিমের কত মাইল হাঁটার পর তাদের দুজনের দেখাটা হয়। একটু আপনারা ঝটপট বলে ফেলবেন যে করিম কত মাইল হাঁটার পর তাদের দেখাটা হয়। সো অনেকেই বলে ফেলবেন যে 45 মাইল যেহেতু আছে, অবশ্যই করিম 21 মাইল হাঁটে, করিম 21 মাইল হাঁটে, কারণ তাদের দুইজনের যোগফল কিন্তু 45 মাইল হতে হবে। কিন্তু ঘন্টা দিয়ে যদি হিসাব করতে যান তাহলে কিন্তু একটা ভেজাল আছে। ভেজালটা কি? ঘন্টা দিয়ে হিসাব করতে গেলে 3 × 6, 3 6 18 মাইল হওয়ার কথা, কিন্তু ভুলে গেলে চলবে না, সে কিন্তু অলরেডি 3 মাইল হেঁটে রাখছেন, উনি অলরেডি 3 মাইল হেঁটে রাখছেন। তো আমাদের এইটার সাথে কি করতে হবে? 18 + 3, এই যে এরিয়াটা আছে এটা যোগ করতে হবে। দেখেন একদম 21 মাইলই আমাদের আসবে। সো এখানে কনফিউশনের কোনো জায়গাই নেই। আমরা সবাই বুঝতে পারলাম এই প্রবলেমটা খুবই 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 সুন্দর একটা সমস্যা ছিল। ওকে, চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। তারপর এই প্রশ্নটা নিয়ে আপনাদের মতামত আমি একটু জানতে চাই, কমেন্ট সেকশনে একটু জানাই দিবেন আপনাদের মতামতটা, কারণ একটু ঝামেলাপূর্ণ লজিক্যাল প্রবলেম। মোটামুটি সবাই আপনারা ভালো বুঝতে পারছেন। অস্থির। থ্যাংক ইউ অল। তো চলেন আমরা চলে যাই আমাদের পরবর্তী সমস্যায়। 24 হচ্ছে আমাদের উত্তর, 24 মাইল হাঁটে। তো পরবর্তী সমস্যাটা হচ্ছে এরকম যে 56 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, তার মানে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান হবে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? বা যেটা এইভাবে এখানে বলা হয়েছে বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে। ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন। সো বৃত্তের ব্যাসার্ধ কত? আমরা প্রথমে বৃত্তের ব্যাসার্ধটা বের করে নিব। একদম সোজা 56/2, অর্থাৎ 28 ফুট। ওকে, 28 ফুট ব্যাসার্ধ বের করে ফেলাম। সুতরাং ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সেই ক্ষেত্রে আমরা জানি পাই ইন্টু কি 28 স্কয়ার। এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি। পায়ের মানটা যখন আমরা তো দশমিকে যাইতে চাই না, আমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা মান পেলেই হলো, তাই না? তো দশমিকে না যেতে চাইলে পায়ের যে আরেকটা মান আছে 22/7, সেটা ইউজ করে ফেলবো। আর এখানে লিখে দিব 28 × 28, 28 স্কয়ারকে লিখতে পারি। তো 4 সাথে কত? 28, 4 সাথে 28 আর 4 দুগুণে 88, তার মানে আমাদের 88 × 28 বের করলেই হবে। আমরা 88 × 28 বের করে ফেলি। 8 8 64, আমাদের থাকতেছে 6, 8 8 64 আর 6 কত? 70 × 8 দুগুণে 16 6, হাতে আছে 1, 8 দুগুণে 16 আর 1 17। তো আমরা দেখতেছি কি 4 6 4 2, 4 6 4 2, আমরা মান পেয়ে যাচ্ছি কত? 2 4 6 4, অর্থাৎ 2464। এটা কার ক্ষেত্রফল? এটা কার সমান? এটা বর্গের ক্ষেত্রফলের সমান। সুতরাং বর্গের এক দিক বা এক বাহু, যেটাই বলেন না কেন, এক বাহু সমান কি হবে? এই ক্ষেত্রফলের বর্গ।
এই ক্ষেত্রফলের বর্গমূল, এই ক্ষেত্রফলের কি বর্গমূল 24 64। মজা করে বললাম 2464। সো এটা যদি বর্গমূল আমরা নির্ণয় করতে চাই 24 64, ঝটপট আমরা যদি বর্গমূল বের করতে চাই, আমরা এই পূর্বের একটা পর্বে এই বর্গমূলগুলো কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করে ফেলেছি। সুতরাং আমরা একটু দ্রুত যাইতে পারবো। আমরা 4 দিয়ে যাব, 4 4 কত হবে? 4 4 16। আমাদের বর্গ সংখ্যায় যাইতে হয়। আমরা ইচ্ছা করলে এখানে 4 5 20 লিখতে পারবো না, বা 4 6 24 লিখতে পারবো না। ওকে, এখানে হয় 5 5 25 লিখতে হবে, যেটা সম্ভব না, 24 আছে, অথবা 4 4 16 লিখতে হবে, মানে বর্গ স্কয়ার নাম্বার নিতে হবে। তো এখান থেকে আমাদের বিয়োগফল থাকে কত? 8। আর নামে কি করে জানি? তারা নামে জোড়ায় জোড়ায়, তারা নামে জোড়ায় জোড়ায়। সো 4 এর দ্বিগুণ কত? 8। 4 এর দ্বিগুণ কত? 8। সো আমরা বুঝতেছি আমাদের অপশন হয় গ নাম্বার হবে অথবা ঘ নাম্বার হবে, হয় গ নাম্বার অথবা ঘ নাম্বার, এই দুটো একটা হবে। সো আমরা প্রথমেই 9 দ্বারা ট্রাই করি। যদি 9 দ্বারা না মিলে, তারপর আমরা 9 দ্বারা যদি এর কাছাকাছি না যেতে পারি বা বেশি হয়ে যায়, তখন আমরা 4 দ্বারা ট্রাই করব অবশ্যই। সো 9 দ্বারা যদি ট্রাই করি, এইখানে যে সংখ্যাটা দিব সেই সংখ্যাটা এইখানেও দিতে হবে এবং একে 9 দ্বারাই গুণ করতে হবে। 89 কে যদি 9 দ্বারা গুণ করি, 9 নং 81, 1 হাতে আছে 8, 8 নং 72 আর 8 কত? 80। সুতরাং খুব সুন্দরভাবে 801 পেয়ে গেলাম, যেটা আমাদের 9 হয়ে গেছে। তো এখান থেকে আমরা পাইতেছি কত? 4 থেকে 1 গেলে থাকে হচ্ছে 3, 6 থেকে 6 থাকে। এখন আমাদের দশমিক দিতে হবে এবং দশমিকের কারণে আমরা জোড়ায় জোড়ায় দুটো শূন্য আনতে পারবো। 49 এর দ্বিগুণ হচ্ছে 98, আর আমাদের তো সামনে যাওয়া লাগতেছে না, অবশ্যই আমরা বুঝতে পারতেছি 49.6 হবে, কারণ আমাদের প্রথম অংশ যেহেতু মিলে গেছে। তারপরেও আপনারা একটু ট্রাই করে নেবেন যে 49 এর পরে আমরা এখানে 6 দিয়ে ট্রাই করব এবং কাছাকাছি মানটা যাওয়ার চেষ্টা করব। 6 দিয়ে এটাকে গুণ করব, সো আমাদের মানটা এর কাছাকাছি যাবে। সো 6 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয় একটু করেই ফেলি। 986, 6 36 এর 6, 3 আছে, 6 টা 48 আর 3 হচ্ছে 51 1, হাতে আছে কত? 5, 5 আছে আমাদের 6 নং 54 আর 5 কত? 54 আর 5 হচ্ছে 59। ওকে, 5 5 9 1 6। আমরা কিন্তু কাছাকাছি যাইতে পারতেছি, অর্থাৎ আমরা যদি 6 ইউজ করি তাহলে কিন্তু আমরা কাছাকাছি যাব। সো বর্গমূলের মাধ্যমে আমরা বুঝে গেলাম আমাদের উত্তর কি। উত্তর হচ্ছে 49.6। যারা ভাবতেছেন একটু টাইম বেশি লাগতেছে, তারা কিন্তু আমরা বলতেই পারি আপনাদের যে আমরা কিন্তু আগেই সুবাতাস পেয়ে গেছি যে 49 সামথিং হবে আনসার, আর 49 দিয়ে আমাদের একটা মানই আছে। ওকে, সো আনসার কি? গ নাম্বার অপশন। 3 নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? পরবর্তী সমস্যা, একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরের মইটি বাড়িটির ছাদে ছুঁয়ে আছে, ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? এই টাইপের অনেক সমস্যা আমরা সলভ করে আসছি, দুইটা সমস্যা সলভ করছি প্রিভিয়াসলি। সো একদম ত্রিকোণমিতি ইউজ করে অথবা পিথাগোরাসের সূত্র ইউজ করে আমরা এটা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের ওয়াল, যেটা হচ্ছে 40 ফুট উঁচু, আর এটা আমরা একটু বেশি বড় দিয়ে ফেলছি। 9 ফুট এত বেশি হবে না এই 4 এর তুলনায়, 40 এর তুলনায়। এটা হবে আমাদের 9 ফুট, একটু ছোটই হবে। এই হচ্ছে আমাদের 9 ফুট। ওকে, তুলনামূলক চিত্র। সো আমাদের এটার উত্তর কি হবে? 40 স্কয়ার প্লাস 9 স্কয়ার। ওকে, দেন আমরা লিখতে পারি √1600 ইন্টু 9 81। দেন আমাদের কত? 1681। পরবর্তী সমস্যা, একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরের মইটি বাড়িটির ছাদে ছুঁয়ে আছে, ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? এই টাইপের অনেক সমস্যা আমরা সলভ করে আসছি, দুইটা সমস্যা সলভ করছি প্রিভিয়াসলি। সো একদম ত্রিকোণমিতি ইউজ করে অথবা পিথাগোরাসের সূত্র ইউজ করে আমরা এটা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের ওয়াল, যেটা হচ্ছে 40 ফুট উঁচু, আর এটা আমরা একটু বেশি বড় দিয়ে ফেলছি। 9 ফুট এত বেশি হবে না এই 4 এর তুলনায়, 40 এর তুলনায়। এটা হবে আমাদের 9 ফুট, একটু ছোটই হবে। এই হচ্ছে আমাদের 9 ফুট। ওকে, তুলনামূলক চিত্র। সো আমাদের এটার উত্তর কি হবে? 40 স্কয়ার প্লাস 9 স্কয়ার। ওকে, দেন আমরা লিখতে পারি √1600 প্লাস 9 81। দেন আমাদের কত? 1681।
81। সো এইটা আমরা বুঝতে পারছি 40 থেকে বড় হবে, 40 থেকে একদম বড় মানে কাছাকাছি হবে। হয় আপনারা এই মানটা মনে রাখবেন, আমরা মুখস্থের মতো অনেকে জানি যে 41 কে 41 দ্বারা গুণ করে বের করতে পারি, 41 আর 41 গুণ করলে কত হয়, অথবা 44 44 43 43 48 48 গুণ করলে কত হয় আমরা দেখে ফেলবো। তো আমরা যেহেতু 1 আছে লাস্টে, যেহেতু আমাদের 1 আছে, 4 4 16 আসবে, তারপর 3 3 9 আসবে, 8 8 64 আসবে। সো 1 আসার একমাত্র পসিবিলিটি কিন্তু কার দ্বারা, 41 দ্বারাই সম্ভব। তো 1 1 1 4 1 4, দেন আমরা সেম লিখে দিব 1 4, তাহলে দেখবো আমরা কত আসে, 4 4 16, সরি 1 4 না 1 40, দেন হচ্ছে 4 1 4, ওকে 4 1 4 আর 4 4 16। সো আমরা দেখতেছি একদম 1 8 6 1 আমাদের নির্দেশ করতেছে, অর্থাৎ কত 41। অর্থাৎ আমাদের যে মইটা ছিল, মইয়ের দৈর্ঘ্য কত 41 ফুট, মইয়ের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 41 ফুট, যেটা আমাদের 2 নাম্বার অপশন আছে, ওকে 2 নাম্বার অপশন সঠিক উত্তর। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? আমরা বলছিলাম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্রটা সেটা কি, n * n + 1/2। ওকে, দেন আমাদের সংখ্যা কি আছে, n মানে হচ্ছে 100, আর 100 + 1 নিচে আছে কত 2, অর্থাৎ 50 × 101। আমরা এই গুণ করলে পেয়ে যাব উত্তর, একদম ইজিলি উত্তর পেয়ে যাব 5050। এবং এই মানটা অনেকেরই আমাদের মুখস্থ, কারণ এই যোগফলটা এতই আসে পরীক্ষাতে, আমরা কাজ করতে করতে অনেকেরই মানে মেমোরাইজ হয়ে গেছে। তবে যদি কারো প্রবলেম থাকে আপনারা গুণটা ইজিলি করতে পারবেন। আপনাদের গুণটাও আমি বলে দিই, 101/50 যদি গুণ করি 0 0 0 5 1 5 5 0 0 5 1 5 0 5 0 5। ক্লিয়ার? একদম ইজি ছিল আমাদের 15 নাম্বার সমস্যা, একদম ইজি ছিল আমাদের 15 নাম্বার সমস্যা। তো আমাদের 3 নাম্বার অপশন কি সঠিক উত্তর, 3 নাম্বার অপশন সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের পর্ব, তথা 9 নাম্বার পর্ব, যেখানে আমরা অষ্টাদশ বিসিএস এর গণিত অংশ নিয়ে কথা বলেছি। আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। কেমন লাগছে আমাদের ক্লাস আমাকে একটু জানাবেন কমেন্ট সেকশনে। আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগছে, আপনারা উপকৃত হচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।